স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। শুধুমাত্র যে কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে মন্তব্য করেছেন এমনটা না। যখন উনি নিষিদ্ধ ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে আমি চেষ্টা করে যাচ্ছি, সুতরাং তাকে আমি ইন্টারভিউ করি না, ব্যাপারটা এরকম না, তিনি আমার ইন্টারভিউ দেন নাই। একে অপরের সাথে মিলে, যেহেতু সেম প্রজেক্ট সেম মিশন, এভাবে যেন আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে সূরা ইয়াসিনের শিক্ষা। আমরা কোরআন পড়বো কিন্তু লেসনগুলো মানবো না, এবং বিশেষ করে আলেমদের মধ্যে, দায়ীদের মধ্যে এই বিভেদগুলো চোখে পড়বে। এটা খুবই বিব্রতকর, খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের দেশের ওলামাদেরকে, স্কলার্সদেরকে, দায়ীদেরকে একই প্ল্যাটফর্মে এসে একে অপরের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা, সাপোর্ট, কোঅপারেশন রেখে যেন আমরা একই মিশনে, একই প্রজেক্টে কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। নুরুল হক নূর, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আওয়ামী লীগের থিসিসের এন্টি থিসিসটা কেন? এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি, আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এইখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হবে, যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব জোরে সোরে প্রচার করেছে। এবং ট্রাম্পও দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু স্ট্যাটাস দিয়ে টুইটারে বলেছিল যে বাংলাদেশের মাইনরিটি, বিশেষ করে হিন্দু খ্রিস্টান মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে। অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে, যদিও সেগুলো পলিটিক্যাল, সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই, আর খ্রিস্টানদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটে নাই। তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে $3 বিলিয়ন আপনার ইনভেস্ট করে জয় লবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য, সেগুলো তারা করছে। সেখানে নীতিটা ম্যাডাম যেটা বলেছে যে ঠিক, যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশের স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব দিই, তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি, তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই থিসিস অ্যান্টিথিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব। যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিচ্চা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন, আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে, সরকার সঠিক পথে হাঁটছে না। তবে একই সাথে আবার ওই নিচ্চা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই, এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না, এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না, কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যয় ডেকে নিয়ে আসবে। কাজেই এই সরকারকে সফল করতে হবে। এবং এটা ঠিক যে আমার কিংবা নিত্যা ম্যাডামের কিংবা আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত পরিচয় আছে, জানাশোনা আছে, অন্তত তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো, ভাই এটা করতেছেন, এটা সঠিক হচ্ছে না, এটা ভুল পথে হাঁটছেন, তাদেরকে সঠিক পথে রাখা লাগবে। যার জন্য আমরা বলছি একটা জাতীয় সরকার হলে, জাতীয় ঐক্যমতের সরকার হলে তাদের জন্য ভালো হতো। এখন সরকারেরও আবার কিছু কাছের লোকজন বা সরকারের মধ্যে আছে, তারা একটা প্রতিযোগিতা করতে গিয়ে বিভ্রান্তি কিংবা আমি মনে করি নূর, আমি একটু বলি, জাতীয় সরকারের কথা আপনি বলছেন, জাতীয় সরকার তো বিএনপি কে বাদ দেওয়া হবে না, কিন্তু বিএনপি জাতীয় সরকারে কেন যাবে? এখন যখন বিএনপি না যায়, আপনি তো অন্য বাম দলগুলোকে, ধরেন জুনায়েদ সাকি ভাইকে, আপনাকে, সেটা নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসেবে এটা পরিপূর্ণ হবে না। তো সেটা তো একটা মানে ওদের জন্যও তো, এই সরকারের জন্যও তো এটা একটা catch-22 মানে পজিশন, মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে পারবে না। ওদের জন্য বেস্ট এখন হচ্ছে যে সবকিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা, যে ক্ষমতায় আসুক আসুক। কেউ কেউ বলতেছেন, আপনার কাছে কি মনে হয়? আমাকে জিজ্ঞেস করছেন? আমি নূরকে শুনে আপনার কাছে আসছি। অধ্যাপক নেতা জনাব নূর, জি, জাতীয় সরকারের কি বিষয় একটু কেটে আসছিল মাঝখানে। ও আমি বলতে চাইছিলাম যে বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার হবে না, কিন্তু বিএনপি জাতীয় সরকারে যাবে কেন? বিএনপি তো জাতীয় সরকারে যাওয়ার কোনো কারণ নাই। তো বিএনপি জাতীয় সরকারে যেহেতু যাচ্ছে না, আপনিও যাবেন না, জুনায়েদ সাকি ভাইও যাবে না, জাতীয় সরকারটা হবে কেমনি? মানে ওরা যাই করুক, এটা তার জাতীয় সরকার করার ওদের আর কোনো উপায় নাই। মানে তো ওদের ইচ্ছাও নিচ্ছের উপর ডিপেন্ড করে না, যে ওরা 2টা মন্ত্রী বেশি পাওয়ার জন্য জাতীয় সরকার করে নাই। এখন আমার বিবেচনায় এবং কেউ কেউ বলতেছেন এটা, যে এখন ওদের উচিত ইলেকশনটা দিয়া, কেউ কেউ মানে কি গুরুত্বপূর্ণ লোক, ডক্টর শাহদিন মালিক, আমি ওই দিন ইয়েকেও শুনলাম যে তারা খুব গুরুত্ব দিয়ে বলতেছেন যে এখনই তাদের ইলেকশন ঘোষণা করে তাদের স্টেপ ডাউন করা উচিত, তাদের একটা রোড ম্যাপ ঘোষণা করা উচিত, এবং যা কিছু কাজ সব পলিটিক্যাল পার্টির করা উচিত। আপনি এটা নিয়ে একটু বলেন, আমরা তারপর অধ্যাপক নেতাকে একটু শুনবো এটা নিয়ে। না, পলিটিক্যাল পার্টিগুলো এই যে গণ অভ্যুত্থানের পূর্বে কিংবা গণ অভ্যুত্থানের পরে যে রাষ্ট্রকে নিয়ে, সমাজকে নিয়ে যে একটা জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে, কারণ আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলো এইগুলোতে নজর দেয়নি। কারণ এই যে পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং মি, আমরা আন্দোলন করেছিলাম এই হাসিনার বিরুদ্ধে, এই ফাঁসিবাদের বিরুদ্ধে, সেই আন্দোলন তো সাকসেস হয়নি, সেই আন্দোলন তো এইভাবে জনগণ ঝাঁকে ঝাঁকে নেমে আসে নাই। কাজে এখানে বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর কর্মকাণ্ডে কিছুটা
আপনার জনগণের সমর্থন বা জনগণের মনমতো তারা চলতে না পারার ফলেই কিন্তু জনগণ সেখানে কিছুটা পিছিয়ে ছিল। গণ অভ্যুত্থানটা কেন হয়েছে? ছাত্র জনতা সকলে একটা সম্মিলিত ইফোর্ট ছিল। সবাই মনে করেছে যে শেখ হাসিনার পতনের পরে অন্তত বিশ্ববিদ্যালয়টা ভালো চলবে, বাজারটা ভালো চলবে, আপনার নাগরিকরা তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে। এখনকার যে রাষ্ট্র কাঠামো এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে যদি নির্বাচন এবং আইন কানুন গুলো যদি আগের মতোই থেকে যায়, তাহলে তো আওয়ামী লীগ যা করেছে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট এসে বাইরে কিন্তু করতে পারবে না এই ফ্রেমে। সেজন্য তো আমরা বারবার বলছি যে ফ্রেম পরিবর্তন করতে হবে, সংবিধানের সংস্কার প্রয়োজন, বিচার বিভাগ প্রশাসনের সংস্কার প্রয়োজন, এবং এর জন্য তো একটা সময় প্রয়োজন। এখন এটা ঠিক ওই যে আমি বলছি কেন আপনার দ্রুত ইলেকশন চাচ্ছে, যেখানে আপনি যদি লক্ষ্য করেন বিএনপির মতো বড় দল তারাও কিন্তু শুরুর দিক থেকে পরিষ্কার বলেছিল যে সরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সামনে বাংলাদেশ বিনির্মাণের জন্য যতটুকু সময় লাগবে আমরা সেই যৌক্তিক সময়, তারা যৌক্তিক সময় শব্দটা ইউজ করেছে, স্পেসিফিক সময় ব্যবহার করে নাই। কিন্তু সরকারের 3 মাসের কর্মকাণ্ডে অনেকের ধারণা হচ্ছে যে সরকার ফেইলিয়র হওয়ার দিকে যাচ্ছে। সরকার যা করতেছে এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণে আনতে পারে না। এখনো বিদেশিরা কনসার্ন যে এখানে নিরাপত্তা নাই, ইনভেস্টমেন্ট তো পরের কথা, এখানে ভিজিটরও অনেকে আসতে ভয় পাচ্ছে, সাংবাদিকরা অনেকে কভার করতে আসতে ভয় পাচ্ছে। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং একটা লাইক একটা শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।